কলকাতা যা পারেনি তা করে দেখিয়ে দিল হায়দ্রাবাদ। ফুটবলের ইতিহাসে বিভিন্ন মণিমুক্তার সংহার রয়েছে যে পশ্চিমবাংলায়, সেই পশ্চিমবাংলার ফুটবলের ইতিহাসে বিরাট একটা চুনকালি মাখিয়ে দেওয়া হলো। কারা করলো এটা? আমাদের রাজ্যের শাসক দল। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি জানি আপনারা দেখে নিয়েছেন যে কিভাবে কলকাতায় যে ঘটনা ঘটলো, নেতাদের নির্লজ্জতার জন্য মেসির সামনে আবারও পশ্চিমবাংলাকে ছোট হতে হলো। উল্টো দিকে একই উদ্যোক্তা থাকা সত্ত্বেও হায়দ্রাবাদে একেবারে বিপরীত ছবি দেখা গেল। এই নিয়েও বিভিন্ন প্রতিবেদন আপনারা আমাদের চ্যানেলেও দেখে নিয়েছেন। তবে আমার এই প্রতিবেদনটা করার আরেকটা কারণ রয়েছে। আমার বয়সী যারা যারা বিশেষ করে ফুটবল ভক্ত, তারা বিষয়টাকে কিভাবে দেখছে। অনেক অনেক টাকা নিয়ে কিন্তু তারা গেছিল নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। মেসিকে তারা রীতিমতো ভগবানের চোখে দেখে, এবং এই যে মেসির কলকাতা সফর, তা নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ ছিল। পরবর্তীতে যখন তারা গেল নিজের জমানো টাকা, নিজের রোজগারের টাকা, কষ্টের টাকা দিয়ে, তারপরে কি হলো? তারা কেউ মেসিকে এক ঝলক দেখতে পেল না। অন্যদিকে হায়দ্রাবাদের মাঠে প্রায় 40 মিনিটের কাছাকাছি ছিলেন মেসি, যেখানে আমাদের কলকাতার ক্ষেত্রে 10 মিনিটও তিনি থাকতে পারলেন না। অথচ হায়দ্রাবাদ এবং কলকাতার ক্ষেত্রে উদ্যোক্তা বা আয়োজক ছিল একই সংস্থা। তাহলে কেন কলকাতায় আমরা অন্য চিত্র দেখলাম? তাহলে মেনে নিতে হবে যে হায়দ্রাবাদের প্রশাসন ভালো ছিল। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল নেতাদের যে নির্লজ্জতা পরিষ্কার আমরা দেখতে পেলাম মাঠে, যেভাবে মেসিকে ঘিরে ধরা হলো কেবলমাত্র নেত্রীদের এবং তাদের ঘনিষ্ঠদের দ্বারা। তার পরবর্তীতে মানুষ মেসিকে দেখতেই পেল না। যেই মেসির এক ঝলক দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, সেই মেসির এক ঝলক দেখা তো দূর, বরং তাদেরকে জায়েন্ট স্ক্রিনে দেখতে বলা হলো। তার পরবর্তীতে যেমন চিত্র হওয়া তেমনটাই ঘটলো। স্বাভাবিকভাবে মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করলো। মানুষের যে ক্ষোভ জমেছিল মনে, তারা উৎসাহ নিয়ে এসেছিল মেসিকে দেখতে, সেই ক্ষোভ তারা উগড়ে দিলেন। বিশেষ করে আমার বয়সী যারা, আপনারা জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে মেসির ফ্যান বলা যেতে পারে, যারা মেসির ভক্ত, তাদের কোনো বয়স হয় না। বিভিন্ন বয়সের মানুষজন মেসির ভক্ত, কিন্তু বিশেষ করে যারা আমাদের বয়সী, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম, তারা কিন্তু মেসিকে নিয়ে অত্যন্ত আগ্রহী ছিল। এই মেসির যে কলকাতা ট্যুর, তা নিয়ে অত্যন্ত উৎসাহিত ছিল। কিন্তু শেষমেশ কি হলো? যুব ভারতীর মাঠে যে চিত্র আমরা দেখলাম, আবারও সেই চিত্রগুলো আরেক ঝলক আপনাদের দেখিয়ে দিই। দেখলেন যুব ভারতী মাঠের চিত্র? আমি জানি আপনারা আগে দেখেছেন, তাও আবারও আপনাদের দেখাচ্ছি কি এই নেতা মন্ত্রীদের নির্লজ্জতা বারংবার করে দেখুন। তাদের এই নির্লজ্জতার জন্য আমাদের মতো সাধারণ মানুষ যারা টিকিট কেটে গেছিল অনেক আশা নিয়ে, মেসিকে এক ঝলক দেখবে বলে গেছিল, তারা কিন্তু শেষমেশ মেসিকে দেখতে পেল না। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মেসিকে নিয়ে উৎসাহিত ছিল, তারাও মেসিকে দেখতে পেল না। এবং শেষমেশ এই নেতা মন্ত্রীদের ভিড় ঘিরেই কিন্তু মেসি ছিল, এবং 10 মিনিটও মেসি থাকতে পারলো না, মেসিকে চলে যেতে হলো। এবং সর্বোপরি এই যে বড় ক্ষতি, তা কিন্তু আজকে একদিনের ক্ষতি নয় বা এক বছরের ক্ষতি নয়, এটা কিন্তু আগামী প্রজন্মের পর্যন্ত ক্ষতি। কারণ পশ্চিমবঙ্গের যে রেপুটেশন তৈরি হলো, কারণ ভারতবর্ষের হায়দ্রাবাদ দেখিয়ে দিল যে সমস্যাটা পশ্চিমবঙ্গের শাসক দলে এবং পশ্চিমবঙ্গের ম্যানেজমেন্টে, যার জন্য যুব ভারতী স্টেডিয়ামে এত বড় ঘটনা ঘটলো। অন্যদিকে হায়দ্রাবাদে একই ঘটনা, একই ম্যানেজমেন্ট, একই আয়োজক, তার সত্ত্বেও হায়দ্রাবাদের মাঠে মেসি 40 মিনিট রীতিমতো ছুটে বেড়ালেন এবং মানুষজন মেসিকে দেখলো এবং ফুটবলকে উদযাপন করলো। ফুটবল প্রেমী বাঙালিদের কাছে এর চেয়ে দুঃখের কি কিছু হতে পারে? যুব ভারতী স্টেডিয়ামের যে চিত্র আপনাদের আরেক ঝলক দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেসিকে ঘিরে ধরে নেতারা নিজেদের নির্লজ্জতা দেখালো, এবং যার ফলে সাধারণ মানুষ যারা অনেক নিজের কষ্টের টাকা নিয়ে গেছিল মেসিকে এক ঝলক দেখবে বলে, তারা মেসিকে দেখতে পেল না। উল্টো দিকে যেমন হায়দ্রাবাদের স্টেডিয়ামে মেসি ছুটে বেড়ালেন রীতিমতো, মানুষজন সেটা উদযাপন করলো, ফুটবলকে উদযাপন করলো। 40 মিনিট তিনি ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে মাত্র 10 মিনিটও তিনি থাকতে পারলেন না আমাদের পশ্চিমবঙ্গের যুব ভারতী স্টেডিয়ামে, এবং সেখানে এরকম চিত্র দেখা দিল। কেবলমাত্র আমাদের এখানে ল্যাক অফ ম্যানেজমেন্ট এবং শাসক দলের নির্লজ্জতার জন্য।
এটা কিন্তু একদিনের ক্ষতি নয়, এই ক্ষতি কিন্তু আজীবন রয়ে যাবে, পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই ক্ষতি রয়ে যাবে। আমাদের রাজ্যে তো শিল্প আসা কবেই বন্ধ হয়ে গেছে, এবার থেকে শিল্পীরাও আসবেন না। বিশেষ করে ফুটবল প্রেমী বাঙালি, যাদের ফুটবলকে ঘিরে একটা বিরাট ইতিহাস রয়েছে, সেই বাঙালিগড় পশ্চিমবঙ্গে আসার আগে লোকে ভাববে, দুবার ভাববে যে এখানে খেলাকে এইভাবে, খেলার জগতের মানুষদেরকে এইভাবে অসম্মান করা হয়। এই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং কালকের যুব ভারতীর ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের মধ্যেও কয়েকজনকে নিয়ে এসেছিলেন। কি হলো সাংবাদিক সম্মেলনে সেই চিত্র একবার আপনাদের দেখাবো। দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাব এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে, তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে গতকালের ইনসিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেন নিয়েছেন, এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। দেখুন, মেসি এবং রোনাল্ডো দুজন এমন শ্রেষ্ঠ খেলোয়াড় এই পৃথিবীতে, সারা পৃথিবী যে ফুটবল ভক্তরা রয়েছে তারা মেসি এবং রোনাল্ডোতে বিভক্ত। সারা পৃথিবীতে 211টা দেশ ফুটবল খেলে। ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা, পৃথিবীর এমন কোনো দেশ নেই ছোট থেকে ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডও ফুটবল খেলে। আর এই দুজন খেলোয়াড় পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, সারা পৃথিবীর মিডিয়া ফলো করে যে এরা কী করছে, কোথায় যাচ্ছে, ফুটবলের প্রচার প্রসার উন্নতি। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি, এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লেভ ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছে। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সেই ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি, যার ফলে আজকে বাংলা তথা কলকাতার সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হলো, এটা শুধু আপেক্ষিক নয়, শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয়, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবাংলায় পড়বে। কিভাবে পড়বে? ভারত আজকে এমন একটা সময় রয়েছে যেখানে অলিম্পিক হোস্ট করার জন্য ভারত একটা প্রসপেক্টিভ বিডার। ভারত আজকে কমনওয়েলথ গেমস হোস্ট করছে, ভারত আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে, এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। স্পোর্টস, যেটাকে সফট পাওয়ার বলা হয়, এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে, সেই সফট পাওয়ারের
ক্ষেত্রে, যেখানে 211টা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে, মেসির অনুষ্ঠানে, কার্যক্রমে, সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি। আজ যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। আমার মনে হয় যে এই বিষয় আরও ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল, ডুজ এবং ডোন্টস ফলো করা উচিত ছিল। তাহলে কলকাতায় অতীতে যেভাবে বড় খেলোয়াড়েরা এসেছেন, যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, সে ঘটনা ঘটতে পারে না। আমি একটু সঞ্জয় পশ্চিমবঙ্গের ফুটবলের ইতিহাসে এর চেয়ে কলঙ্কময় দিন আর হতে পারে বলে আমার মনে হয় না। গতকালের যে ঘটনা, যে চিত্র আমরা দেখলাম, কিভাবে মানুষের ওপর পুলিশি লাঠিচার্জ হলো। যে মানুষ নিজের কষ্টের টাকা নিয়ে গেছিল যুবভারতীতে মেসিকে এক ঝলক দেখতে, টাকা দিয়ে গেছিল, ফ্রিতে কিন্তু কেউ যায়নি, টাকা হাজার হাজার টাকায় টিকিট বিক্রি করা হয়েছে। অত টাকা দেওয়ার পরেও তারা মেসিকে দেখা তো দূর, উল্টে কি করলো, পুলিশের মার খেতে হলো তাদেরকে। এবং এই যে গোটা ঘটনা হলো, এই এত কিছুর পরেও শাসক দলের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কেবলমাত্র যে আয়োজক শতদ্রু তাকে এগিয়ে দেওয়া হলো। কিন্তু সত্যি সত্যি কি শতদ্রুর একার দায়? আপনারাই বলুন না। এত বড় যে মিসম্যানেজমেন্ট, সর্বোপরি এই যে মেসিকে ঘিরেছে যেসব নেতা মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠরা, তার দায়টা কি একা শতদ্রুর, নাকি সকলের দায় রয়েছে? সর্বোপরি ক্রীড়ামন্ত্রীর দায় রয়েছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায় রয়েছে। কিন্তু আসছেন যুবভারতী, কিন্তু শেষমেশ তো আসতে পারলেন না। এত বড় ঘটনার পর তাকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং তারপরে তিনি ক্ষমা চাইলেন। যাই হোক না কেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ক্ষমা চাইছেন, সেটা এই রাজ্যের কাছেও লজ্জার। এবং এই যে নেতাদের নির্লজ্জতার জন্যই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো, এবং ফুটবলের ইতিহাসে বাংলার জন্য একটা কলঙ্কময় দিন হয়ে দাঁড়ালো গতকালের দিনটা। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।